আমাকে করলে এরকম? আমি তো কোনোদিন তোমাকে জল না দিয়ে জলস্পর্শ করিনি, তাহলে কেন এত বড় সাজা দিলে আমাদের? কেন এত বড় সাজা দিলে ঠাকুর? কেন এত বড় সাজা দিলে? শান্ত হও মা। মা এভাবে কেঁদো না তুমি। মা প্লিজ শান্ত হও। ছবে না, তুমি একদম আমার গায়ে হাত দেবে না। চলে যাও, চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। মা, মা তুমি আমাকে মারো, বকো, যত ইচ্ছা শাসন করো, কিন্তু এভাবে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিও না মা। রিমু, রিমু তুই ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা। সরিয়ে নিয়ে যা, আমি ওকে সহ্য করতে পারছি না। দয়া করে তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও ছোট বৌমা, চলে যাও। মা, জয়, তুমি তুমি এদিকে চলে এসো। দেখো জয়, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। বাড়িতে একটা এত বড় অঘটন ঘটে গেছে, কারণ মাথার ঠিক নেই। তুমি যদি আগ বাড়িয়ে কাউকে কিছু বলতে যাও, তাহলে হিতে বিপরীত হতে পারে। প্লিজ আগ বাড়িয়ে কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তুমি এভাবে ভেঙে পড়ো না। শোনো না, তুমি এভাবে ভেঙে পড়লে বাড়ির সবাইকে সামলাবে কে? জেঠুমনি, জেঠিমনি সবাই ভেঙে পড়েছে। তুমি ভেঙে পড়লে চল। পারছি না চন্ডী, আমি আর নিতে পারছি না। জীবনে তো অনেক অনেক ধাক্কা সহ্য করেছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি, কিন্তু এরকম একটা ভয়াবহ কাণ্ড ঘটে যাবে, এর সম্মুখীন হতে হবে কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না। আমরা কেউই ভাবিনি, কেউই ভাবতে পারিনি। কিন্তু শোনো না, কিন্তু যা হচ্ছে সেটাকে তো অস্বীকার করতে পারবো না, বলো? দেখো, আমরা তো কোনো কারোর ক্ষতি করিনি। ঈশ্বর আমাদের ঠিক বাঁচাবেন, দেখবে ঠিক একটা কিছু পথ বের করবেন। আমাদের এখন ঈশ্বরের ওপর ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কাঁদে না ও সোনা, কাঁদে না, এনে দেবে বাবা। আরেকটা টুপ এনে দেবে, কোন দেবে, কাঁদে না। ও মেজো বৌমা, আমি বলি কি, রুম্পাইকে বরং ওই পাড়ার ঘোষেদের বাড়িতে পাঠিয়ে দাও। ঘোষগিন্নি তো বলেছিল বাচ্চাটাকে পাঠিয়ে দিতে। দাও, ওকে বরং পাঠিয়ে দাও, একটু কিছু মুখে পড়ুক ওর। সেই কাল রাত থেকে বেচারা আর পাচ্ছে না। আমি কোথাও যাব না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি আমার বাড়ি ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো। ছোট তো, তাই এখনো বুঝতে পারছে না। ফুটবল খেলতে গিয়ে একজন এই পরিবারের মাথার উপর কত বড় সর্বনাশের বোঝা চাপিয়ে দিল। সারাটা জীবন পরিবারের সকলকে এর ফল ভুগতে হবে।
কেউ কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। তোমরা সবাই ভুল করছো কাকিমণি, আমার ওপর অবিচার করছো তোমরা। আজকে আমার কথা বিশ্বাস না করে আমাকে তোমরা এত বড় সর্বনাশের জন্য দায়ী করছো। কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি সত্য কোনোদিন চাপা থাকে না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, তোমরা সবাই জানতে পারবে যে এই ঘটনার জন্য আমি দায়ী নই। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। তোমাদের সবার তিরস্কার, অপমান, অবহেলা সব মুখ বুজে সহ্য করে যাব। অগ্নি, আমার একটা কথা শুনবে প্লিজ? বলো। দেখো, আমাদের মাথার উপর ছাদটুকু তো আর নেই। আমাদের তো আবার সবকিছু নতুন করে গড়ে তুলতে হবে। তাই যতদিন না আমরা একটা নতুন কোনো বাসস্থান আর একটা ঠাঁই জোগাড় করতে পারছি, ততদিন আমরা দুজনে যদি আমার বাপের বাড়িতে থাকতে পারি না, বলো? আমরা দুজনে গিয়ে বাপের বাড়িতে থাকবো। হ্যাঁ, দুজনে? মানে এই দুঃসময় আমার পরিবারের প্রত্যেককে ছেড়ে আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে থাকবো? অদ্ভুত স্বার্থপরের মতো কথা বলছো তো। আমার মা, বাবা, ভাই, বোন, ভাইপো, ভাইজি ওরা কোথায় গিয়ে থাকবে, বস্তিতে থাকবে না ফুটপাতে থাকবে, সেটা জানার আমার দরকার নেই। আমি তোমার সাথে তোমার বাড়িতে আরাম করে থাকলেই হলো, তাই তো? এরা ছি, ইরা ছি, তোমার এই রূপটাও আমার দেখা বাকি ছিল। না অগ্নি, আমি সে কথা বলিনি তোমাকে। বাস্তবটাকে বোঝো প্লিজ। কোন বাস্তবের কথা বলছো এরা? কাল পর্যন্ত যেটা আমাদের নিজেদের বাড়ি ছিল, নিজেদের ঠিকানা ছিল, সেখানে আমরা সবাই একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি আজ। এর থেকে কঠিন বাস্তব আর কি হতে পারে বলো তো? বলো না তুমি। অগ্নি, আজ আমরা এতগুলো লোক ঘর ছাড়া, আমাদের কারোর মাথার উপরে ছাদ নেই। আমি বলতে চাইছিলাম যে এতে সবার মধ্যে আমরা দুজন অন্তত আমাদের মতো করে যদি একটা আশ্রয় খুঁজে নিই, একটা থাকার জায়গা খুঁজে নিই, তাহলে তো এদেরও মাথার থেকে দুজনের ভার নামবে। বলো, তুমি তো আমাকে বুঝতেই চাইলে না, উপরন্তু বললে আমি স্বার্থপর। আর কত অগ্নি, আর কতটা তুমি আমাকে নিচে নামাবে বলো? আর কতটা? এরা, আমি তোমার এই প্রস্তাবে রাজি আছি যদি আমার পরিবারের প্রত্যেককে তুমি তোমার বাড়িতে রাখার ব্যবস্থা করতে পারো। আমরা কষ্ট করে ঠিক ম্যানেজ করে নেব। যদি তুমি এটা করতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেটা কি করে সম্ভব বলো? সেটা তো সম্ভব নয়। সম্ভব না, তাই না? আমি জানতাম সম্ভব হবে না। এক কাজ করো, তুমি শুধু শুধু কেন কষ্ট করবে বলো তো আমাদের সাথে? তুমি তোমার বাড়ি চলে যাও, ওখানে গিয়ে আরামসে থাকো। পরে যদি কখনো আমি আবার মাথা তুলে দাঁড়াতে পারি তখন তুমি চুপ করে থাকবে। তুমি, তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। হে ভগবানে, তুমি আমাকে কোন কঠিন সত্যের মুখোমুখি এনে দাঁড় করালে। চোখের সামনে দেখতে পাচ্ছি এক একটা সম্পর্ক ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তুমি কি মুখ তুলে চাইবে না? একটুও দয়া করবে না আমায়? আমি কি কিছুই করতে পারবো না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কত সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ি ঘিরে আমার মনে। আমার শ্বশুর বাড়ির এই ভিটেতে আমি প্রথম বউ হয়ে উঠেছি। কত কঠিন পরিস্থিতিতে পড়েছি, তাও এই বাড়ি আমাকে নতুন করে ফিরিয়ে এনেছে। আমি এর মায়া কাটাতে পারিনি,
পারিনি আমি। দেখো তো আমায় ভালো করে, আমায় চিনতে পারছো কিনা? এই বাড়িতে বাদবাবুর বুকে আমি প্রথম মাথা রেখেছি, প্রথম ভালোবাসার স্পর্শ অনুভব করেছি। এই সেদিনও ছোটকার বিয়েতে আমরা সবাই মিলে কত আনন্দ করেছি, কত মজা করেছি। এই আগুন আমাদের সব সুখ, সব স্মৃতি এভাবে গ্রাস করে নিল। অর্জুন, এটাই কিন্তু আমাদের মক্ষম সুযোগ। হ্যাঁ, বাড়িতে যখন এভাবে পুরে ছাই হয়ে গেছে তখন তুমি বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে বলো, এটাই সুযোগ। বাবাকে গিয়ে বলো যে এই বাড়িটা ইমিডিয়েটলি প্রমোটারের হাতে তুলে দিতে। এই এত বড় বিশাল বাড়ি এই তৈরি করতে তো অনেকগুলো টাকার প্রয়োজন। এত টাকা বাবা কোত্থেকে পাবেন? বাবার কাছে তো এত টাকা নেই, বাবা তো একজন রিটায়ার্ড পারসন। আর একটু পরেই দেখবে না কাঁদুনি শুরু হয়ে যাবে। তোমার কাছে বলবে, বাবা অর্জুন, অফিস থেকে একটুখানি লোনের ব্যবস্থা কর, এই বাড়িটাকে আবার রিকন্ট্রাক্ট করি। তখন কি করবে? আমি বাবার সঙ্গে কথা বলছি, কিন্তু দেখো ততদিন পর্যন্ত চলো না, মানে আমরা তোমার বাপের বাড়িতে গিয়ে থাকি না। এই অফিসে যেতে গেলে তো একটু ভদ্রলোকের মতো যেতে হবে। আমি না এই ফুটপাতে না থাকতে পারবো না, বুঝলে? বাবাকে তো ফোন করতেই হবে, কিন্তু কি যে করবো আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা শোনো, শুধু কিন্তু তুমি, আমি আর টমটম থাকবো এই বাড়িতে। এই বাড়ির আর কাউকে কিন্তু নিয়ে যাওয়া চলবে না। হ্যাঁ? আরে আমি কাউকে সঙ্গে নিতে যাবো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, এমনিতেই সামনের বছর আমার একটা বড় প্রমোশন আছে, মানে আমি ব্রাঞ্চ ম্যানেজার থেকে এরিয়া ম্যানেজার হয়ে যাব। এখন না এই মানে এই বাড়ি পুড়ে গেছে বলে না আমি ছুটি করতে পারবো না। তাছাড়া এখন প্রতিদিনই হেড অফিস থেকে ফোন আসে, আমাদের স্ট্যাটাস জানতে চায়। এখন যদি ফাঁকি মারি না তাহলে আমার প্রমোশনটা আটকে যাবে, বুঝলে? না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তুমি আমাদের ওই বাড়ি থেকে অফিসে যাতায়াত করবে রোজ। কি মেঘাদি, তোমার আর তোমার ভাইয়ের তো মনস্কামনা পূর্ণ হয়ে গেল, তাই এবার তুমি শান্তি পেলে তো? পেলাম মানে? আমার বুকটা জুড়লো রে। আমি আর আমার ভাই তো এই প্রতিশোধটাই নিতে চেয়েছিলাম, তাই না? জুইয়ের পরিবারের প্রত্যেকটা মানুষের মুখের অবস্থা দেখ। নাওয়া খাওয়ার জায়গা নেই বেচারিদের। বল একবার, রাস্তার ধারে সংসার পাতা ভিখিরিদের মতো অবস্থা। আর জুইকে দেখ, আরে ভাঙা চোরা অবস্থা। মেয়েটার দেখে এত এত খুশি হচ্ছে, অ্যাক্টিং করেও মুখে কিছুতেই দুঃখের বিষয়টা ফোটাতেই পাচ্ছি না। আর শুধু এবার দেখতে থাক, এই পুরো পরিবারটা এবার কি করে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু তুমি তো এখন বাড়ির বউ, তাই না? তুমি চাইলেও পালিয়ে যেতে পারবে না। আচ্ছা মেঘাদি, ওরা কি কোনো ছোপার পট্টিতে গিয়ে উঠবে নাকি গো? এই শোনো, আমি কিন্তু বলছি, আমি কিন্তু ওখানে কোথাও যেতে পারবো না। তোমার তো কাজও শেষ হয়ে গেছে, তোমার বদলা নেওয়াও শেষ হয়ে গেছে। তুমি আমাকে আমার ফুল পেমেন্টটা করে দাও, আমি কোথাও কেটে পড়ি। আরে বাবা, তুই একটু চুপ কর। কে বলেছে যে কাজ শেষ হয়ে গেছে? আর তুই চিন্তা করিস না নেহা, এরা কোনো ঝুপড়ি বা বস্তিতে ওঠার আগেই আমরা দুজন ঠিক সাইড হয়ে যাব। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছি, একটু ভরসা রাখ। বাবা, এখন আমরা কি করব বলো তো? কোথায় যাব? আমি যদি অফিসে না যাই মাইনেটা পাবো না তো। বাবা, বলছিলাম যে টমটমও তো আমার বাপের বাড়িতেই আছে। আমি আর অর্জুনও কয়েকটা দিন যদি আমার বাপের বাড়িতে গিয়েই থাকি।
মানে অর্জুনকেও তো রোজ অফিসে যেতে হবে, ফ্রেশ হয়ে পরিষ্কার জামা কাপড় পরে তবেই তো অফিসে যেতে পারবে ও। এই পোড়া বাড়ির সামনে রাস্তায় থাকলে তো ওর পক্ষে সেটা কোনোদিনই সম্ভব হবে না বাবা। আমিও তো অগ্নিকে সেই একই কথা বলছিলাম বর্দি ভাই, কিন্তু ও তো আমার কথা বুঝলই না। ভাবলো আমি কোনো খারাপ কথা বলছি হয়তো। তুমি ভালো কথা বলছো না খারাপ কথা বলছো সেটা বোঝার মতো মানবিকতাই তোমার নেই। যদি থাকতো তাহলে তুমি এই কথা আমায় বলতে পারতে না। আমি তো তোমায় আমার সাথে থাকতে বলছি না, তুমি চলে যাও না তোমার বাড়ি। আমি আমার পরিবারের সাথে কোথায় থাকবো না থাকবো সেটা নিয়ে তোমায় ভাবতেই হবে না, তুমি জাস্ট তোমার বাড়িতে গিয়ে শান্তিতে থাকো। অগ্নি, অগ্নি একটু ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা কর। হীরাবতী তো ঠিকই বলছে, এছাড়া কি উপায় আছে বল আমাদের কাছে? আমরা কি রাস্তায় ঝুপড়ি বানিয়ে থাকবো নাকি? সেটা সম্ভব? বুঝলি নেহা, এই সুযোগে আমাদের বিষয়টা একটু সালটেনি কেমন? বলো। বলছিলাম কি বর্দি, যদি তোমাদের সুবিধে হয় তাহলে আমি ওই একটু মিষ্টির মুখের দিকে তাকিয়ে কটা দিন আশ্রমে না হয় কাটিয়ে আসি। আর আপনাদের বাড়ির ছেলে যতই হোক আমার স্বামী, তাকে তো আমি এই অসহায় অবস্থায় আপনাদের কাছ থেকে নিয়ে চলে যেতে পারি না। সে না হয় আপনাদের কাছেই থাকুক, কেমন? এটা কোনো সমস্যার পার্মানেন্ট সলিউশনই নয় অনন্যা। টেম্পোরারিলি তুমি মিষ্টিকে নিয়ে তোমার পিসির আশ্রমে বাবার সঙ্গে থাকতে পারো, কিন্তু দাদা বৌদি মেজদা মেজে বৌদির কোনো একটা ব্যবস্থা না করে আমি তো কোথাও যেতে পারবো না। ছোটকা, তুমি তুমি কি ব্যবস্থার কথা ভাবছো? কি ব্যবস্থা? মাথা গোঁজার একটা ঠাঁই বুঝতে পারছিস না? ছাদটা চলে গেছে, ওদের কোথাও থাকতে হবে, ওদের একটা থাকার ব্যবস্থা করতে হবে। আগে ওদের একটা ঠাঁইয়ের ব্যবস্থা করব, তারপর দাদা মেজদা আমি তিনজনে মিলে আলোচনা করব যে এই বাড়িটার কি করা যায়। এখন তো শুনি বাড়ি ভাড়া পাওয়াই নাকি খুব মুশকিল। এতজনের জন্য কি বাড়ি ভাড়া পাওয়া যাবে? মা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আজকালকার বাড়িওয়ালার আর কেউই এত বড় পরিবারকে বাড়ি ভাড়া দিতে চায় না। আজকালকার পরিবার মানে তো ৩-৪ জন করে সদস্য। আমাদের এত বড় পরিবারের একসাথে বাড়ি ভাড়া পাওয়া কিন্তু খুবই মুশকিল। মেজবৌদি একদম ঠিক কথা বলেছে। আর এখন তো ভাড়া নিতে গেলে তো অনেক স্যালামি দিতে হয়। তাও ৩০-৪০ হাজার টাকা তো অ্যাডভান্স দিতেই হবে। এই মুহূর্তে এতগুলো টাকা কোথা থেকে আসবে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই জন্যই বলছি বাবা, এই বাড়িটা প্রমোটারের হাতে দিয়ে দাও। প্রমোটার যদি এই বাড়িটা নিতে রাজি হয় তাহলে আমাদের একটা টেম্পোরারি থাকার ব্যবস্থাও হয়ে যাবে। তারপরে এই বাড়িটা প্রমোটিং হয়ে গেলে যে যার ভাগ মতো ফ্ল্যাট তো পেয়েই যাচ্ছে। হ্যাঁ বাবা, আমার মনে হয় এর থেকে ভালো পথ আমাদের সামনে আর কিচ্ছু নেই। আপনি বরং একটা কাজ করুন, আপনি জয়কে বলুন ব্যাংকের লকার থেকে এই বাড়ির দলিলটা বের করতে। তারপরে আপনার বড় ছেলে একটা ভালো প্রমোটার ঠিক খুঁজে বের করে আনবে। একটা কথা আছে জানো তো, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তাই বলছি বাড়িটা তো বাবার, বাবাকেই ডিসাইড করতে দাও না বাড়িটা প্রমোটারের হাতে দেবে কিনা।